বসবাস করত। ছোট্টবেলায় রোশনির মায়ের মৃত্যুর পর রোশনির বাবা সুমিত্রা নামের একজন মহিলার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। সুমিত্রা তার নিজের একটা মেয়ে পিঙ্কিকেও সঙ্গে করে নিয়ে আসে। রোশনি এবং পিঙ্কি দুজনেই এখন অনেক বড় হয়ে গিয়েছে। রোশনি দেখতে অপরূপ সুন্দর ছিল। তার ঘন লম্বা কালো চুল তার সৌন্দর্যতা আরো বেশি ফুটিয়ে তুলেছিল। আর এই সবকিছু দেখে রোশনির সৎ মা সুমিত্রা রোশনিকে প্রচুর হিংসা করত। এমনই একদিন, পিঙ্কি তোকে কতবার বলেছি তুইও রোশনির মতো একটু সুন্দর হ, দেখ ওর চুলগুলো কত সুন্দর, লম্বা ঘন কালো। খোদাই ভালো জানে তোকে কত কিছু এনে দিয়েছি, কত দামি দামি তেল শ্যাম্পু এনে দিয়েছি, কিন্তু তুই এই বেড়ানো থেকে মুক্তি পাবি তবে তো চুলের যত্ন নিবি। রোশনিকে দেখ কত সুন্দর চুল ওর। মা, রোশনির চুল তো ছোটবেলা থেকে অনেক সুন্দর, আর আমার চুলের মতো নয়, এতে আমার কি দোষ? সুমিত্রা, রোশনির জন্য যে সম্বন্ধ দেখেছিলাম ওরা রোশনিকে পছন্দ করেছে, ওরা বিয়ের জন্য রাজি। আমি এই খুশির খবরটা এক্ষুনি রোশনিকে দিয়ে আসছি। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি বিয়ে করতে চাই না। না মা, এমনটা বলে না। প্রত্যেকটা বাবা মায়ের স্বপ্ন তার সন্তান সুখে থাকবে। আর রামচন্দ্র অনেক বড় একজন ব্যবসায়ী, ওই ছেলের সঙ্গে তুই সুখে সংসার করতে পারবি। আর এরপর রোশনির বিয়ে ঠিক হয়ে যায় রামচন্দ্রের ছেলে সুরেশচন্দ্রের সঙ্গে। আর এত ভালো একটা বাড়িতে রোশনির বিয়ে হতে দেখে রোশনির সৎমা প্রচুর হিংসা করে এবং সে মনে মনে বলে, আমার মেয়ে পিঙ্কির বিয়ে তো এত বড় একটা বাড়িতে ঠিক হতে পারতো, কিন্তু শুধুমাত্র এই রোশনির কারণে হলো না। আমিও দেখছি যে ওর বিয়ে কিভাবে হয়। আমার এই ওষুধের খেলা এখন দেখাবো। কিছুক্ষণ পর, রোশনি যাও তাড়াতাড়ি গোসল করে নাও, এরপর বিয়ের জন্য প্রস্তুত হতে হবে। হে আল্লাহ, এটা কি হলো? বাবা, আমি গোসল করে বাইরে এসে দেখি আমার মাথায় চুল নেই, আমি টেকো হয়ে গেছি। এখন কি করব আমি? কি হলো আমার সাথে? এটা কি হয়ে গেল? তোমার চুলে তো তোমার সৌন্দর্যতা ছিল, এখন তুমি টেকো হয়ে গেছো। তোমাকে তো কেউ বিয়ে করবে না। এসব কি হয়ে গেল খোদা? আমার মেয়ে তো কখনো কারো খারাপ চায়নি, তাহলে ওর সাথে এমনটা কেন হলো? রোশনির বিয়ে ভেঙে যায়। এখন থেকে সুরেন্দ্রও রোশনিকে নিয়ে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। রোশনির মনও সবসময় খারাপ থাকতো। সে যখন তার বাবাকে চিন্তিত দেখতো তখন সে অনেক কান্না করত। আর এসব দেখে সুমিত্রা এবং পিঙ্কি অনেক খুশি হতো। আর গ্রামের লোকজনও তাকে দেখে ভয় করে টেকো বলে তার থেকে পালিয়ে যেত। আরে এই টেকো মেয়েটিকে কত কুৎসিত দেখাচ্ছে। আরে হ্যাঁ বোন, ঠিকই বলেছো, একে দেখে তোমার ভয় করছে। চলো পালাই এখান থেকে। হে খোদা, এটা কি হয়ে গেল? এখন সবাই আমাকে দেখে ভয় করছে, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। আমি কি এমনটা চেয়েছিলাম নাকি? আমারও তো স্বপ্ন ছিল বিয়ে হবে, অনেক কিছু হবে, কিন্তু আমার কারণে এখন আমার বাবাও সবসময় চিন্তিত থাকে, সবাই অশান্তির মধ্যে আছে। তাহলে আমি বেঁচে থেকে আর কি করব? ঠিক তখন রোশনির সামনে তার মৃত মায়ের আত্মা হাজির হয়। এটা দেখে রোশনি বলে, মা, তুমি কোথায় চলে গিয়েছিলে এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে একা ছেড়ে? আমি তো সাহায্য করার জন্য পৃথিবীতে এসেছি। তুমি অনেক ভালো একটা মেয়ে, এখন তোমার নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে এমন চুল দিব যা দেখে কেউ তোমাকে ভুলতে পারবে না, সারা জীবন সবাই তোমাকে মনে রাখবে। আমি তোমাকে সোনা এবং রূপার চুল দিব। যখনই রোশনির মা রোশনির মাথায় হাত রাখে তখনই রোশনির মাথায় অনেক সুন্দর সোনা রূপার চুল হয়ে যায় এবং চুলগুলো ছিল অনেক লম্বা লম্বা। মা, এই সোনা রূপার চুল তো অনেক সুন্দর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে আমার সৌন্দর্যতা ফিরিয়ে দিয়েছো আর আমার জীবনের সকল সমস্যা দূর করে দিয়েছো। এখন তুমি খুশি খুশি বাড়িতে যাও, আর এখন থেকে তোমার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। রোশনি খুশি হয়ে বাড়ির দিকে রওনা দেয়। তখন রাস্তাতে সেই রাজ্যের রাজকুমার যাচ্ছিল। এর কারণে সেই রাস্তায় উপস্থিত চলমান সকল মানুষজনকে কিছুক্ষণ দাঁড়ানোর জন্য বলা হয়। রাজ্যের রাজকুমারকে দেখার জন্য কত মানুষের ভিড় জমা হয়েছে। এখন এই ভিড়ের মধ্যে দিয়েই পার হওয়ার চেষ্টা করতে হবে। আরে, সোনা রূপা চুলের মেয়ে, কিন্তু আর চেহারা তো দেখতে পাচ্ছি না। আরে, ভিড়ের মধ্যে কোথায় ওঠা হয়ে গেল? এখন কি করব? রথ থেকে নেমে যেতেও তো পারবো না। কত সুন্দর চুল ছিল মেয়েটার। এরপর রোশনি বাড়িতে ফিরে যায়। আমি আমার চুলগুলো ওড়না দিয়ে ঢেকে নিই, নয়তো মা নানান ধরনের প্রশ্ন করবে। দেখেছিস, আমি ওর এমন হাল করে দিয়েছি যে ওকে ওর মাথাটা ওড়না দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। মা, তুমি একদম ঠিক করেছো, এই রোশনির চুলগুলো একদম উধাও করে দিয়ে। এরপর রোশনি নিজের ঘরে চলে আসে। ওইদিকে রাজকুমার বাদল রোশনির চিন্তাতেই মোহিত ছিল। সে আপন মনে রোশনির ছবি আঁকছিল। রাজকুমার বাদল, তোমার স্বয়ংবরের অনুষ্ঠানের সকল প্রস্তুতি হয়ে গেছে, আর অনেক দূরের দূরের রাজ্যে রাজপ্রাসাদে খবর পাঠানো হয়েছে। আর এটা তুমি কি আঁকছো? চেহারা ছাড়া ছবি? বাবা,
ছবিটা সেই মেয়ের, যে মেয়ের মাথায় সোনা এবং রূপার চুল আছে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করলে এই মেয়েটাকে বিয়ে করব। ব্যাস ওকে খুঁজতে হবে, কিন্তু কোথায় পাবো এটাই চিন্তা করছি। দেখো বাবা, সোনা এবং রূপার চুলের মেয়ে শুধু রূপকথার গল্পেই পাওয়া যায়। এমন মেয়ে তুমি বাস্তবে কোথায় পাবে? তুমি এমন চিন্তা ছেড়ে দাও। বাবা, এমন মেয়ে আছে, আর আমি ওই মেয়েটাকেই বিয়ে করব। এর জন্য যদি পুরো রাজ্যে ঘোষণা করতে হয় তাহলে আমি তাই করব। সেনাপতি, আপনি পুরো রাজ্যে ঘোষণা করে দিন যে মেয়ের চুল সোনা এবং রূপার হবে, আমি তার সাথেই বিয়ে করব। রাজকুমারের আদেশ পাওয়ার পর পুরো রাজ্যে কথাটি ঘোষণা করে দেওয়া হয়। কি, রাজকুমার ওই মেয়েকেই বিয়ে করবে যার চুল সোনা এবং রূপার হবে? আমি কালকেই আমার মেয়ের চুল সোনা এবং রূপার কালার করে নিব। আর রাজকুমার কিভাবে বা জানতে পারবে? হ্যাঁ, আমি এটাই করব। আর বিয়ের পর তো রাজকুমার আমার মেয়েকে অস্বীকারও করতে পারবে না। ঘোষণাটি শোনার পর রাজ্যের সকল মহিলারা তাদের মেয়েদের চুল সোনা এবং রূপার কালার করে নেয়। আর এখন সুমিত্রার মতো প্রত্যেকের মেয়ের মাথার চুলের রঙই সোনালী এবং রূপালী কালার। এটা দেখে সেনাপতি আকাশ থেকে জমিনে পড়ে এবং সে কৌতূহল নিয়ে রাজকুমারের কাছে আসে আর বলে, রাজকুমার, অনেক বড় একটি সমস্যা হয়ে গেছে। এই রাজ্যের যতগুলো মেয়ে বিবাহযোগ্য ছিল সবার চুল সোনা এবং রূপার কালার করানো হয়েছে। এখন বোঝাই যাচ্ছে না যে আসল চুল কার। সত্যিটা বের করার জন্য আমার কাছে একটা উপায় আছে। এই রাজ্যের সকল মেয়েদেরকে আমাদের রাজপ্রাসাদে আমন্ত্রণ করো। এরপর সেনাপতি সকল মেয়েদেরকে রাজপ্রাসাদে আসার জন্য বলে। এই মেয়েটাকে একেও রাজপ্রাসাদে যাওয়ার জন্য আদেশ করা হলো। কিন্তু সেনাপতি এ কিভাবে যাবে? এ তো টেকো। সেনাপতি সুমিত্রার কথায় পাত্তা দেয় না এবং সে পিঙ্কির সঙ্গে সঙ্গে রোশনিকেও রাজপ্রাসাদে নিয়ে যায়। আপনাদের সবাইকে এই জন্যই আমন্ত্রণ করা হয়েছে যে আমি যেন আমার জন্য উচিত বধূ খুঁজতে পারি। কিন্তু আপনারা সবাই নিজেদের চুল সোনালী এবং রূপালী রং করে নিয়েছেন। এখন এক এক করে সকল মেয়েরা এই ঝর্ণার নিচে দাঁড়াবে আর সবার চুলের আসল রহস্য বেরিয়ে আসবে। আরে, এটা কি হচ্ছে? এখন তো রাজকুমারের সামনে সকল সত্যি প্রকাশ পেয়ে যাবে যে আসলে পিঙ্কির চুলে সোনালী এবং রূপালী রং করা আছে। এরপর এক এক করে সকল মেয়েরা ঝর্ণার নিচে দাঁড়ায় আর এক এক করে সবার চুল ধুয়ে কালো হয়ে যায়। ব্যাস, শেষে শুধু এই মেয়েটা রয়ে গেছে রাজকুমার। এখন একে ঝর্ণার নিচে দাঁড় করাতে হবে। কিন্তু ও তো টেকো, ওর চুল তো আমি নিজের হাতে। উফ, এটা কি বলতে যাচ্ছিলাম আমি? এদের মধ্যে তো কারোর চুলে সোনা এবং রূপার পেলাম না। এখন শুধু এই শেষ মেয়েটাই রয়ে গেছে, আর এই শেষ বর্ষা। এরপর রোশনি ভয়ে ভয়ে নিজের মাথার কাপড় সরায় আর সকলেই রোশনির মাথায় সোনা এবং রূপার চুল দেখে ভীষণ আশ্চর্য হয়। এরপর রোশনি গিয়ে ঝর্ণার নিচে দাঁড়ায় আর তখনই প্রমাণিত হয় যে তার চুল আসলেই সোনা এবং রূপার। এটা দেখে রাজকুমার অনেক খুশি হয়। আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তুমি কি বিয়েতে প্রস্তুত? আপনাকে স্বামী রূপে পাওয়া আমার সৌভাগ্য, কিন্তু আমার অবর্তমানে আমার বাবা। মানুষনি, সময় হয়ে গেছে তোর স্বাধীন জীবন কাটানো। তুই জীবনে অনেক কষ্ট করেছিস, আর না, এখন তুই রাজকুমার বাদলের সঙ্গে বিয়ে করে হাসি খুশি একটা জীবন কাটা। রোশনি তার ভালো মানুষের পুরস্কার পেয়ে যায়। রাজকুমারের বাদলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এদিকে সুমিত্রা সারা জীবন হিংসাতেই জ্বলতে থাকে। অনেকদিন আগের কথা, রূপকথার রাজ্যে আকাশলোকে যেখানে অনেক সুন্দর সুন্দর পরীরা বসবাস করত, অন্যদিকে পাতাল লোকে নাগপুরীতে অনেক সুন্দর সুন্দর নাগিন বসবাস করত। নাগলোকে দুই সৎবোন বসবাস করত, প্রিয়াঙ্কা এবং সুমিত্রা। কিন্তু তাদের মধ্যে সম্পর্ক ছিল একদম আপন বোনের মতো। প্রিয়াঙ্কা ছিল দয়ালু এবং নরম স্বভাবের, অন্যদিকে সুমিত্রা ছিল ভীষণ অহংকারী এবং অত্যাচারী একজন। একদিন প্রিয়াঙ্কা মন্দিরে পূজা করার পর গরিব নাগিনদের মধ্যে খাবার বিতরণ করছিল। ঠিক সেই সময় সুমিত্রা আসে এবং তাকে বলে, উফ আপু, আর কত দেরি করবে? এখন চলো তাড়াতাড়ি, এতে সাহায্য করার কি প্রয়োজন? সুমিত্রা, এমন করে বলা উচিত নয়। আমরা এই নাগলোকের নাগরানীর দুই মেয়ে, আর আমাদের কর্তব্য অন্যকে সাহায্য করা। এমনকি তোমারও এটাই কর্তব্য। আপু, তুমি আবার শুরু করে দিলে। আমি এই নাগলোকের নাগরানীর মেয়ে, আমি অনেক শক্তিশালী, আর তুমি চাইছো আমি দিনরাত এগুলো করি? আচ্ছা বাবা, তোমার করতে মন না চাইলে তুমি করো না, কিন্তু তুমি যাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এদের এই অবস্থা আমার সহ্য হয় না। আপু, আমি তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চাই। ওখানে আমরা দুজন খুব মজা করব। এখন চলো। দুই বোন কথা বলতে বলতে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ করে সেখানে কালো নাগিন উপস্থিত হয়। প্রিয়াঙ্কা, সুমিত্রা, কেমন আছো তোমরা? তোমাকে কবে থেকে খুঁজছিলাম। ভালো হলো যে এখানে পেয়ে গেছি।
আমরা ভালো আছি কালো নাগিন। এখন বলো কেন খুঁজছিলে, কি প্রয়োজন তোমার? প্রিয়াঙ্কা, মুখ থেকে আগুন বের করার ওই জাদুটা আমি শিখতে চাই, তুমি কি আমাকে শিখাবে? কেন নয় কালো নাগিন, কিন্তু মুখ থেকে আগুন বার করার ওই জাদুটা আমার থেকে ভালো আমার বোন জানে। তুমি সুমিত্রা বোন, মুখ থেকে আগুন বের করার জাদুটা আমাকে শিখিয়ে দাও না প্লিজ। দূরে যাও, তোমার সাহস কিভাবে হলো আমার কাছে আসা? ক্ষমা করবে, কিন্তু কি হয়েছে? আমি কি কোনো ভুল করে ফেলেছি? ভুল নয়, অনেক বড় অপরাধ করেছিস তুই। নিজের চেহারা দেখেছিস? গরিব আর কালো নাগিনদের দেখতে আমার একদমই পছন্দ না। আপু, ওকে সাহায্য করার হলে তুমি করো, আমি যাচ্ছি। এটা বলার পর সুমিত্রা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কালো নাগিন সেখানে অনেক কান্না করে। কালো নাগিন, তুমি কান্না করো না প্লিজ। ওর তরফ থেকে আমি তোমার থেকে ক্ষমা চাইছি। আর হ্যাঁ, আমি তোমাকে ওই জাদুটাও শিখিয়ে দিচ্ছি। এরপর প্রিয়াঙ্কা নাগিন তাকে সেই জাদু শিখিয়ে দেয়। এভাবেই দিন কাটছিল, যেখানে প্রিয়াঙ্কা নাগিন নাগলোকের সবাইকে সাহায্য করত, অন্যদিকে তার বোন সুমিত্রা নাগিন সবাইকে নানান ধরনের কথা শোনাতো, অহংকার দেখাতো এবং সবার উপর অত্যাচার করত। একদিন নাগলোকে প্রিয়াঙ্কা এবং সুমিত্রার ছোট্টবেলার বন্ধু রাহুল তাদের সঙ্গে দেখা করতে আসে। রাহুল ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কাকে ভালোবাসতো। সে প্রিয়াঙ্কাকে দেখে বলে, আরে প্রিয়াঙ্কা, তুমি তো ছোটবেলার থেকে আরো সুন্দর হয়ে গেছো। নাগলোকে আসার পর আমি সবার মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। খুব ভালো লাগলো যে সবাই তোমাকে এত ভালোবাসে। তোমাকে অনেক ধন্যবাদ রাহুল। তুমি কি শুধু আপুর প্রশংসা করতে থাকবে নাকি আমার ব্যাপারেও কিছু বলবে? আমাকে তো ভুলেই গেছো তুমি। আরে সুমিত্রা, কি কথা বলছো তুমি এটা? তোমাকে কিভাবে বলতে পারি? তুমি তো এই নাগলোকের সব থেকে সুন্দরী নাগিন। আর শুধু নাকটা একটু বোঝা, কারণ এই নাগলোকের পুরো রাগ যে তোমার ওই নাকে। পুরো নাগলোকের রাগ একদিকে আর তোমার রাগ আর একদিকে। এটা বলার পর তারা দুইজনে অনেক হাসাহাসি করতে থাকে, যেটা দেখে সুমিত্রার প্রচন্ড রাগ হয় এবং সে তার অর্ধনাগিন রূপ ধারণ করে। আমি তোমার থেকে কখনোই এটা আশা করিনি আপু। শেষমেশ তুমি দেখিয়েই দিলে যে তুমি আমার সৎ বোন। আরে সুমিত্রা, তুমি এটা কি বলছো? তোমার বোন তোমাকে অনেক ভালোবাসে। আমি তো শুধু মজা করছিলাম। এরপর সুমিত্রা কোনো কথা না শুনে রেগে সেইখান থেকে চলে যায়। সুমিত্রার কত রাগ! ওর একটু পর পরই রাগ হয়, 2 মিনিট পর সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি তো জানোই ও ছোটবেলা থেকে একটু বেশি রাগী। হ্যাঁ সেটাই তো। আচ্ছা চলো ওইখানে বসে কথা বলি। এভাবেই সময় কাটছিল। আস্তে আস্তে প্রিয়াঙ্কারও রাহুলকে অনেক ভালো লাগতে শুরু করে। আর সুমিত্রাও ছোটবেলা থেকেই রাহুলকে একতরফা ভালোবাসতো। এমনই একদিন যখন প্রিয়াঙ্কা রাহুলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল নিজের নাগিন রূপে, হঠাৎ করেই একটা বেজি তাকে আক্রমণ করে। আর ঠিক সেই সময়েই রাহুল সেখানে উপস্থিত হয় এবং নিজের জাদু শক্তির দ্বারা সেই বেজিটাকে পুড়িয়ে দেয়। প্রিয়াঙ্কা, তুমি ঠিক আছো তো? এরপর রাহুল প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে একটা সুরক্ষিত জায়গায় যায় এবং তার ক্ষতস্থানে ঔষধ লাগায় আর বলে, প্রিয়াঙ্কা, অনেক ব্যথা করছে বুঝি? ব্যথা তো অনেক করছে, কিন্তু যখন তুমি ক্ষতস্থানে হাত লাগিয়েছো তারপর ব্যথা একদম উধাও হয়ে গেছে। সত্যি প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা, একটা কথা বলবো? প্রিয়াঙ্কা, আমি না তোমাকে ছোট্টবেলা থেকেই ভালোবাসি। আর আমি চাই যে আমাদের এই সম্পর্ক অটুট হোক। আর তাই আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার সাথে বিয়ে করবে? রাহুল, আজ তো তুমি আমার মনের কথাটা বলে দিলে। আমিও তোমাকে ভালোবাসি। এটা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং খুশিতে তারা জঙ্গলের মধ্যে অনেক নাচানাচি করে। এই আপু না জানি না হুট করে কোথায় চলে গেল, মনে হচ্ছে আবার চলে গেছে অসহায়দের সেবা করতে। তখন হঠাৎ করেই তার নজর পড়ে জঙ্গলে নাচতে থাকা প্রিয়াঙ্কা এবং রাহুলের ওপর। সে রাগে একদম লাল মরিচ হয়ে যায় এবং বলে, না, এটা হতে পারে না। আপু, তুমি যে আমার সৎ বোন, আজকে সেটা প্রমাণ করে দিলে। রাহুল আমার, আমি ওকে ভালোবাসি আর ছোটবেলা থেকেই ভালোবাসি। কাউকে পেতে দেবো না ওকে, যে কোনো মূল্যে আমার ওকে চাই। রাহুল আমার, আর আমি রাহুলকে যে কোনো মূল্যে পেয়ে ছাড়বো। তার জন্য আমাকে যা করতে হয় করবো। রাহুল আমার ছিল, আমার আছে আর আমারই থাকবে। এটা বলে সুমিত্রা প্রচন্ড রেগে সেইখান থেকে চলে যায়। যে কোনো পরিস্থিতিতে আমি আপুর থেকে রাহুলকে আলাদা করেই ছাড়বো, কিন্তু সেটা এত সহজ হবে না। কিন্তু আমিও ছাড়ার বান্দা নই, যা করতে হয় আমি করব। সুমিত্রা রাহুলকে পাওয়ার প্রবল ইচ্ছা নিয়ে হিমালয় পার করে পর্বত শৃঙ্গে ওঠে এবং সেখানে সে শিবের গভীর তপস্যায় লিপ্ত হয়। সে শিবের মূর্তির সামনে বসে বসে অনেক মন্ত্র উচ্চারণ করতে থাকে। এদিকে প্রিয়াঙ্কা এবং রাহুল তার জন্য অনেক চিন্তিত হতে থাকে। তারা তাকে প্রত্যেকটা জায়গায় তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও পায় না। এইভাবেই পুরো 9 মাস কেটে যায়, কিন্তু সুমিত্রা নাগিনের কোনো খোঁজ পাওয়া যায় না। প্রিয়াঙ্কা সুমিত্রার জন্য অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তাকে এভাবে ভেঙে পড়তে দেখে রাহুল বলে, প্রিয়াঙ্কা, তুমি এভাবে চিন্তা করো না।
সুমিত্রা যেখানে আছে একদম সুস্থভাবে আছে। ও তো একজন বুদ্ধিমান নাগিন। কিন্তু রাহুল, আমার তো প্রচন্ড চিন্তা হচ্ছে। হ্যাঁ, ও হয়তো একটু বেশি রাগী, কিন্তু এর আগে কখনোই এমনটা করেনি। ও আমাকে অনেক ভালোবাসে। সে এমনটা বলছিল। ঠিক সেই সময় সেখানে সুমিত্রা আসে এবং বলে, আমি চলে এসেছি আপু। সুমিত্রা, হুট করে কোথায় চলে গিয়েছিলে তুমি? আর এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমার অবর্তমানে আমার কি অবস্থা হয়ে গিয়েছিল? মাফ করে দাও আপু, আমি নিজেকে কাটাতে গিয়েছিলাম। নাগলোকের সবাই আমাকে ঘৃণা করে, আর আমি এই চেষ্টায় ছিলাম যে সবাই যেন আমাকে ভালোবাসে। আর তুমি এখন দেখো, সবাই আমাকেই ভালোবাসবে। এখন তুমি দেখতে থাকো যে ঠিক কি কি হয়। এটা বলে সুমিত্রা সেইখান থেকে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা সুমিত্রার ফিরে আসার খুশিতে অনেক আনন্দিত ছিল। অন্যদিকে রাহুলের সুমিত্রার এই ব্যবহার কিছুটা আলাদা মনে হচ্ছিল। এভাবেই সময় কাটছিল। সুমিত্রাও এখন সবার সঙ্গে হাসি খুশিতে কথা বলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করে। এটা দেখে প্রিয়াঙ্কা অনেক খুশি হয়। একদিন প্রিয়াঙ্কা তার গুহাতে বিশ্রাম করছিল। ঠিক সেই সময় সুমিত্রা তার গুহার সামনে আসে এবং নিজের জাদু শক্তির দ্বারা রাহুলের রূপ ধারণ করে। এরপর সে প্রিয়াঙ্কার কাছে আসে। রাহুলকে দেখে প্রিয়াঙ্কা বলে, রাহুল, এই সময় তুমি এখানে কি করছো? তুমি তো মন্দিরে গিয়েছিলে পুজো করতে, তাই না? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু আজকে কোনো কাজেই মন বসছে না। সবকিছু কেমন অস্থির অস্থির মনে হচ্ছে। কেন, কি হয়েছে রাহুল? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ব্যাস তোমার কথা মনে পড়ছিল, এর কারণে চলে এলাম। প্রিয়াঙ্কা, আমাকে জড়িয়ে ধরবে? আরে, এতে বলার কি আছে, এসো। জড়িয়ে ধরার পর রাহুলের রূপ ধারণ করে থাকা তার সৎবোন সুমিত্রা একটা অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে আঘাত করে এবং তাকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। রাহুল, এটা তুমি কি করলে? তুমি আমাকে মেরে ফেললে। রাহুল নয় আপু, আমি তোমার বোন সুমিত্রা। কিন্তু সুমিত্রা, তুমি এটা কেন করলে? আপু, ছোটবেলা থেকে দেখে আসছি কিভাবে তুমি আমার আপন বাবা মায়ের ভালোবাসা আমার থেকে কেড়ে নিয়েছো, যেটার উপর শুধু আমার অধিকার ছিল। বাবা মা আমাকে একটুও ভালোবাসে না, আর এখন তুমি আমার ছোটবেলার ভালোবাসা রাহুলকেও আমার থেকে কেড়ে নিতে চাইছো। আর তোমার মৃত্যুর পর রাহুল শুধু আমার হবে। আমি যাচ্ছি রাহুলের কাছে, আর কখনোই রাহুলের দেখা পাবে না তুমি। সুমিত্রা, এই ছিল তোমার মনে? আমি তো বুঝতে পারিনি যে তোমার হিংসা এত দূর পর্যন্ত চলে গেছে। আরে, তুমি তোমার মনের কথাটা একবার আমাকে বলে দেখতে পারতে। আমি তোমার জন্য রাহুল তো জীবনটা দিতে পারতাম। একটা কথা মনে রেখো, রাহুল আমাকে ভালোবাসে, আর ও কখনোই তোমাকে আপন করে নিবে না। উফ আপু, বকবক বন্ধ করো তো। রাহুল হয়তো সুমিত্রাকে মেনে নিবে না, কিন্তু প্রিয়াঙ্কাকে তো মেনে নিবে। এটা বলে সুমিত্রা প্রিয়াঙ্কার রূপ ধারণ করে রাহুলের কাছে যায় এবং তাকে বলে, রাহুল, আর অপেক্ষা করতে পারছি না, চলো এখন বিয়ে করে নিই। তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি তো কালকেই বলছিলে যে পূর্ণিমার রাতে বিয়ে করব, কিন্তু হঠাৎ করে তোমার কি হয়ে গেল? অত শত বুঝি না, আমি আজকেই তোমাকে বিয়ে করব। চলো রাহুল, আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। তখন রাহুলের নজর পড়ে সুমিত্রার পায়ের দিকে। আরে, প্রিয়াঙ্কার পায়ে তো বেজির আঘাতের সে চিহ্ন ছিল। এ কি? কে? সত্যি কথা বলো, কে তুমি? আরে, এ তুমি কেমন কথা বলছো? আমি তোমার প্রিয়াঙ্কা। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। সত্যি বলো, কে তুমি? আর আমার প্রিয়াঙ্কা কোথায়? সত্যি করে বলো, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিব। এরপর সুমিত্রা তার আসল রূপে চলে আসে এবং বলে, তোমার শুধু প্রিয়াঙ্কাকে পছন্দ হয়? কি আছে ওর মধ্যে যা আমার মধ্যে নেই? একটা পরিষ্কার মন, যেটা তোমার মধ্যে নেই। তোমার মধ্যে তো মন বলে কিছু নেই, তুমি ফিলিংলেস। তোমার বোন তোমাকে কত ভালোবাসে, আর তুমি তার সঙ্গে এমনটা করছো। তুমি যে সৎ, আজকে সেটা তুমি প্রমাণ করে দিলে। তোমার এই ব্যবহারের পর তোমাকে আমার বন্ধু বলতেও ঘৃণা হচ্ছে। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, নয়তো আমি তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে বাধ্য হব। এরপর রাহুল দৌড়াতে দৌড়াতে প্রিয়াঙ্কাকে খুঁজতে আসে। সে তার গুহাতে এসে দেখে যেতে সে ক্ষত অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর সে তাকে নিজের জাদু শক্তির দ্বারা ঠিক করার পর নাগরাজের কাছে সুমিত্রার নামে বিচার দেয়, যার পর নাগরাজ তার শাস্তি স্বরূপ তার সকল শক্তি কেড়ে নেয় এবং সাধারণ একটা সাপে পরিণত করে দেয়। এরপর প্রিয়াঙ্কা এবং রাহুল বিয়ে করে সুখে একটা জীবনযাপন করে। কোন একটি গ্রামে মায়া নামের একজন মহিলা তার দুই মেয়ে সীমা এবং রিমার সঙ্গে বসবাস করত। মায়া ছিল ভীষণ দরিদ্র এবং সে একা একাই তার দুই মেয়ের লালন পালন করত। যখন মায়ের দুই মেয়ে সীমা এবং রিমা অনেক ছোট ছিল, তখনই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। আর তখন থেকেই মায়া একা হাতে সবকিছু সামলাচ্ছে। সে অন্যের বাড়িতে কাজ করে নিজের মেয়েদের ভরণ পোষণ করত। মায়ের দুই মেয়েই এখন বড় হয়ে গেছে। এর কারণে তাদের বিয়ে নিয়ে মায়ার অনেক চিন্তা হতো।
কিন্তু এখন তার কাছে এত টাকা ছিল না যে সে তার 2 মেয়ের বিয়ে দিবে। এমনই একদিনের কথা, রিমা তার মা মায়াকে বলে, মা তুমি একা একা এত কাজ কেন করো? তুমি তো আমাদেরকেও সাথে করে নিয়ে যেতে পারো, তাহলে তোমার কাজের চাপ একটু কমে যাবে। না মা, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারি না, কারণ তোমরা এখন বড় হয়ে গেছো আর প্রত্যেকের কুনজর থাকবে তোমাদের উপরে। আমি তো আছি ইনকাম করার জন্য, তোমরা বাড়িতেই থাকো আর বাড়ির কাজগুলো সামলাও। কিন্তু মা তুমি একা একা আমাদের 2 জনের খরচ কিভাবে চালাবে? আরে এর জন্য তোমরা চিন্তা করছো কেন? প্রয়োজনে আমি আরো কাজ করব। এখন তোমরা বাড়ির কাজগুলো সেরে ফেলো, আমি যাচ্ছি। এটা বলার পর মায়া চলে যায় কাজের উদ্দেশ্যে। এরপর সীমা তার বোন রিমাকে বলে, শোনো আপু, মায়ের জন্য আমাদেরকেও কিছু করতে হবে, নয়তো মা এভাবে কাজ করতে করতে বুড়ি হয়ে যাবে আর মাকে আমরা কোনো সুখই দিতে পারবো না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মায়ের জন্য কিছু না কিছু একটা তো করতেই হবে, যেটার দ্বারা আমরা মাকে সকল প্রকার সুখ দিতে পারি। এটা বলার পর তারা 2 জন বাড়ির কাজে লেগে পড়ে। আস্তে আস্তে সময় কাটছিল আর সময়ের সাথে সাথে মায়া অনেক পরিশ্রম করতে শুরু করে। আর এটা দেখে তারা 2 বোনও অনেক বেশি দুঃখী হয়ে যেত, কারণ তারা কখনোই তার মাকে কাজ করতে দিতে চাইতো না। তারা সব সময় চিন্তা করতো যে তারা কি করলে তার মা সুখে থাকবে। একদিনের কথা, মায়া তার কাজে চলে গিয়েছিল এবং রিমা আর সীমা বাড়ির বাইরে বসেছিল। তখন হঠাৎ করে তারা আকাশে মেঘের ওপর 2টা লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি দেখতে পায়, যেটা দেখে তারা 2 জন ভীষণ অবাক হয়ে যায়। এরপর রিমা তার বোন সীমাকে বলে, আরে বোন দেখ, আকাশে মেঘের ওপর 2টা লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি। ওই 2টা কি শুধু আমি দেখতে পাচ্ছি নাকি তুইও দেখতে পাচ্ছিস? হ্যাঁ আপু, আমিও দেখতে পাচ্ছি মেঘের ওপরে 2টা জাদুর লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি। মনে হচ্ছে এই 2টা বাড়ি পরীদের। অনেক সুন্দর 2টা বাড়ি দেখতে, আর এই 2টা জাদুর বাড়ি হবে। হ্যাঁ বোন, তুমি ঠিকই বলছো, যদি আমাদের কাছেও এমন লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি থাকতো তাহলে কতই না ভালো হতো। হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, কিন্তু এর আগে তো এই ঘর 2টা দেখা যায়নি, হঠাৎ করে মেঘের ওপর এই 2টা ভেসে উঠেছে কেন? জানি না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। সেই সময়ই আকাশ দিয়ে একটা পরী যাচ্ছিল, যেই পরীর নাম ছিল রানী পরী। রানী পরী তাদের 2 বোনকে কথা বলতে শুনে সেখানে আসে এবং তাদের 2 জনকে বলে, আরে তোমরা 2 জন এখানে কি করছো? রানী পরীকে দেখে তারা 2 বোন ভীষণ আশ্চর্য হয়। এর সাথে তারা ভীষণ খুশিও ছিল, কারণ আজকে তারা একটা পরীর সঙ্গে দেখা করতে পেরেছে। এরপর রিমা পরীকে বলে, আমরা কিছুই করছি না, এখানেই আমাদের বাড়ি। আমরা বাইরেই বসেছিলাম, হঠাৎ করেই আমরা মেঘের মধ্যে জাদুর 2 লেহেঙ্গা এবং ফ্রকের বাড়ি দেখতে পেলাম, তাই ওইটাই দেখছি। এই বাড়ি কি আপনার? হ্যাঁ, এই বাড়ি 2টাই আমার। আমি সব সময় এই 2টাকে লুকিয়ে রাখি, আর আজকে হঠাৎ করে এই 2টাকে প্রকাশ করেছি, নয়তো এরা মেঘের আড়ালেই থাকে। আচ্ছা, তো এই কথা, আপনার লেহেঙ্গা এবং ফ্রকের বাড়িটি অনেক সুন্দর। যদি আমাদের কাছেও এত সুন্দর একটা বাড়ি থাকতো তাহলে হয়তো আমরাও আমাদের মাকে সকল প্রকার সুখ দিতে পারতাম আর কোনো কাজ করতে দিতাম না মাকে। কেন, এমন কি হয়েছে তোমার মায়ের? কি হয়েছে সবকিছু খুলে বলো তো। এমনটাও তো হতে পারে যে আমি তোমাদেরকে সাহায্য করতে পারি। এরপর সীমা রানী পরীকে বলে, আমাদের ছোট থেকে এত বড় করেছে আমাদের মা, অনেক পরিশ্রম করেছে।